হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমাদের ডব্লিউবিপি কেপি পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট নাম্বার 8। এর আগে আমরা 7টা প্র্যাকটিস সেট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। 2-3 দিন একটু ক্লাস গ্যাপ গেল একটু সমস্যার জন্য, তাই সবার কাছে ক্ষমা প্রার্থী। এরপর থেকে কিন্তু আমরা রেগুলার প্র্যাকটিস সেটের ক্লাস করতে থাকবো। তোমরা অনেকেই বলেছিলে যে 12টার পরিবর্তে 30টা করতে, 25টা করতে, 15টা করতে, কিন্তু আমি ভেবে দেখলাম যে 15টাই করা যেতে পারে, কারণ 25টা বা 30টা কোয়েশ্চেন করতে অনেকটা সময় লেগে যাবে, প্রায় 1 ঘন্টার মতো। তাই অতক্ষণ ধৈর্য কারোর থাকবে না, 15টাই যথেষ্ট। এবং 15টা আলাদা আলাদা টপিক থেকে কোয়েশ্চেন হবে। তোমরা যারা ডেসক্রিপটিভ পার্টের জন্য প্রস্তুতি নিচ্ছ পিএসসি ক্লার্কশিপ, তারা জানো যে দ্য সিলেকশন ব্যাচ চলছে। তোমরা যারা জয়েন করতে ইচ্ছুক তারা কিন্তু জয়েন করে যেতে পারো। অলরেডি 1 মাস হয়ে গেছে। যারা জয়েন করবে তারা আগে যে রেকর্ডেড ভিডিও সেগুলো পেয়ে যাবে। তাহলে আজকে আমাদের প্র্যাকটিস সেট 8 শুরু করা যাক, যেখানে কথা কম ক্লাস বেশি। ঠিক আছে? কারণ আমি গ্যাজানো একদম পছন্দ করি না ক্লাসের মধ্যে। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, ইফ ইট ড্যাশ দিস আফটারনুন উই শ্যাল স্টে অ্যাট হোম। তাহলে টেন্সের কনসেপ্ট, হ্যাজ রেইনড, হ্যাড রেইনড, রেইনড না রেন্স। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট সিম্পল, রেন্স হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে, সবাই নোট ডাউন করবে। যখনই ইফ থাকবে তার পাশে যে সেন্টেন্সটা হবে সেটা অলওয়েজ কি প্রেজেন্ট সিম্পল। কিভাবে বুঝবো? তারপরে যেটা থাকবে প্লাস এখানে যে কমা দিয়ে এই উই শ্যাল আছে, এটা ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিটে হবে। তাহলে দেখা যাক ফর্মুলা মিলল কিনা। তাহলে ইফ ইট রেইনস দিস আফটারনুন, যদি আজ দুপুরবেলা বৃষ্টি হয়, উই শ্যাল স্টে অ্যাট হোম, আমরা বাড়িতে থাকবো। এবং এখানে আরো একটা কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে, ইফ এর সঙ্গে যখন এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা আমরা ব্যবহার করব, এর যে সেন্স তৈরি হবে সেটাও কিন্তু ফিউচার ইনডেফিনিট, অর্থাৎ ঘটনাটা এখনো ঘটেনি। ইফ ইট রেইনস দিস আফটারনুন, যদি আজ দুপুরবেলা বৃষ্টি হয়, তাহলে কি আজ দুপুরবেলা এখনো বৃষ্টি হয়েছে? নিশ্চয়ই হয়নি। ক্লিয়ার? নেক্সট, তাহলে এই কনসেপ্টটা খাতায় নোট ডাউন করে রেখে দেবে, খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। নেক্সট, সেকেন্ড, মোডাল অক্সিলারি। No candidate will be allowed to leave the test center before the scheduled time for conclusion of computer based test. No error. তাহলে এখানে কোথায় এরর আছে বা কোথায় এরর নেই আমাদের খুঁজে বের করতে হবে। আমরা একটা কনসেপ্ট জানি, আমরা জানি যে ফার্স্ট পারসনের পরে সবসময় কি বসে? শ্যাল বসে, যেমন আই বা উই। এছাড়া যে পার্সন গুলো আছে সেকেন্ড আর থার্ড, তারপরে সবসময় বসে কি? উইল বসে। ক্লিয়ার? কিন্তু এটা বিপরীত হয়ে যায়, ফার্স্টের পরে অনেক সময় উইল বসে, সেকেন্ড আর থার্ডের পরে অনেক সময় শ্যাল বসে, যখন সেটা কি বোঝায়? কম্পালশন, অর্থাৎ যখন তুমি কোনো একটা কাজ করতে বাধ্য। তাহলে নো ক্যান্ডিডেট, কোনো ক্যান্ডিডেটকেই এক্সাম সেন্টার ছেড়ে বেরিয়ে যেতে দেওয়া হবে না নির্ধারিত সময়ের আগে, যতক্ষণ না পর্যন্ত ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু কম্পালশন, বাধ্যতামূলক। তাহলে নো ক্যান্ডিডেট, এটা কোন পার্সন? আমরা সবাই জানি এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে যদি বাধ্যতামূলক হয়, আমরা উইলের পরিবর্তে কি বসাবো? নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড। খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, খাতায় নোট ডাউন করে রেখে দেবে, অনেক সময় এরর থেকে আসতে পারে। ক্লিয়ার? নেক্সট, প্লিজ রিপোর্ট টু মি হোয়েন উইল ইউ রিটার্ন ফ্রম দিল্লি। আমাকে তুমি রিপোর্ট করে জানিও যে কখন তুমি দিল্লি থেকে ফিরছো। এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? তাহলে আমরা একটা কনসেপ্ট জানি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন আমরা ভার্ব বা যেটা আমাদের অক্সিলারি ভার্ব বিশেষ করে থাকে, সেটা আমরা কার আগে বসাই? সাবজেক্টের আগে। কিন্তু যদি সেটা ইন্টারোগেটিভ না হয় তাহলে আমরা কি বসাই? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এই সেন্টেন্সটা কি আমাদের ইন্টারোগেটিভ? নিশ্চয়ই নয়। তাহলে হোয়েন উইল ইউ, এখানে
সাবজেক্ট ইউ, তার আগে আমরা উইল বসিয়ে দিয়েছি, তাহলে এখানে উইলটা হবে কোথায়? when you will return। তাহলে আমাদের পার্ট বি তে ভুল আছে, গুরুত্বপূর্ণ কনসেপ্ট, খাতায় নোট ডাউন করে রেখে দেবে। এইভাবে কনসেপ্ট কিন্তু তোমাদের কেউ বলবে না, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে এটা একটা ভয়েস চেঞ্জ। আর একটা অপশন কোথায় গেল? ও এই তো, দাঁড়াও একটু ছোট করি। নেক্সট ভয়েস চেঞ্জ। ডিড হি প্ল্যান অ্যান এক্সকারশন টু মাউন্টেন? সে কি মাউন্টেনে যাওয়ার জন্য কোনো পরিকল্পনা করেছিল? তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, এই ডিডটা আমরা কোয়েশ্চেন করার জন্য করেছি, আমরা অ্যাসার্টিভ করলে কি করতে পারি? হি, PLANNED, হি প্ল্যান্ড, তারপর যা আছে তাই। তাহলে এখানে আমাদের মেইন যে অবজেক্ট দাঁড়ালো সেটা হচ্ছে অ্যান এক্সকারশন টু মাউন্টেন্স, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে কোন টেন্সে আছে এটা আমরা দেখেই বুঝতে পারছি, এটা আমাদের পাস্ট সিম্পলে রয়েছে। তাহলে পাস্ট সিম্পল যদি হয়, এটা যেহেতু কি অ্যাক্টিভ ভয়েস ছিল তাই আমরা ডিড নিয়েছি। যদি এটা প্যাসিভে করতে হয় তাহলে আমাদের যে অক্সিলারি ভার্ব নিতে হয়, কি নিতে হয়? ওয়াজ নিতে হয়। ওয়াজের সাথে ভার্বের থার্ড ফর্ম। কেন? কারণ এটাকে আমরা প্যাসিভ করবো। তাহলে ওয়াজ কোথায় আছে? এখানে একটাই মাত্র ওয়াজ আছে, আমরা কিছু দেখবো না, ডাইরেক্ট টিক মেরে দেবো। এটা হচ্ছে ট্রিক্স ভয়েস চেঞ্জ করার। কিন্তু এই ট্রিক্সকে ফলো করার আগে তোমাদের মেইন যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা শিখে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা পারবে না। ক্লিয়ার আশা করছি। নেক্সট 5, there is no place in the compartment। তাহলে কম্পার্টমেন্ট, তার ভিতরে কোনো জায়গা নেই। তাহলে কম্পার্টমেন্ট একটা চৌহদ্দি, তার ভিতরে জায়গা থাকে না। তার ভিতরে কি থাকে? যদি আমরা সাপোজ ধরে নাও হোটেলে গেছি, সেখানে কি বলবে? কোনো প্লেস নেই না কোনো রুম নেই। তাহলে সঠিক যে নাউনের ব্যবহার সেটা কি? দেয়ার ইজ নো প্লেস নয়, দেয়ার ইজ নো রুম। ভালো করে কনসেপ্টটাকে লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কারণ এখানে আমরা ভাববো কি নো এরর রয়েছে, কিন্তু এর মধ্যে একটা বড় এরর লুকিয়ে রয়েছে। প্লেস মানে হচ্ছে জায়গা, আর কম্পার্টমেন্টের ভিতরে কি থাকে? রুম থাকে, বা হোটেলের ভিতরে রুম থাকে। আমরা যখন কোনো জায়গায় বেড়াতে যাই, কেউ আমাদের বলে না যে হোটেলের ভেতরে কোনো জায়গা নেই, কি বলে? হোটেলের ভেতরে কোনো রুম নেই। ঠিক আছে, ভালো করে নোট ডাউন করে রাখবে, কারণ এখানে আমরা কিন্তু সবাই বেশিরভাগ এখানে ভুল করে আসবো। নেক্সট কি বলছে? প্রোনাউন থেকে এরর। The principal spotted Indira, which was sitting in the canteen at the time when he should be attending the classes। তাহলে প্রিন্সিপাল দেখতে পেয়েছিল যে ইন্দিরার যখন ক্লাস করা উচিত ছিল, সে কোথায় বসে আছে? সে ক্যান্টিনেতে বসে আছে। তাহলে এখানে দেখো একটা প্রোনাউনের ব্যবহার হয়েছে, রিলেটিভ প্রোনাউন, সেটা হচ্ছে হুইচ। আর আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করি, আর হুইচ কখন ব্যবহার করি? কোনো নন লিভিং থিং এর ক্ষেত্রে। কোনো নন লিভিং অর্থাৎ কোনো জড় বস্তু যার প্রাণ নেই। তাহলে ইন্দিরা একটা মানুষ, সে কি নন লিভিং? সে তো একটা পার্সন বা ব্যক্তি। তাহলে হুইচ, এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করে দেবো? হু ব্যবহার করে দেবো। তাহলে এখানে আমাদের পার্ট এতে ভুল রয়েছে, একটা সিম্পল কিন্তু ক্রিটিক্যাল কনসেপ্ট জেনে রেখে দেবে, হু আর হুইচ আমরা কখন ব্যবহার করি। ক্লিয়ার? নেক্সট, since she performed the best she failed to grab the award। যদিও সে খুব ভালো পারফর্ম করেছিল, কিন্তু সে অ্যাওয়ার্ড বা পুরস্কারটা পেতে ব্যর্থ হয়েছিল। সিন্স মানে আমরা কি জানি? সিন্স মানে হচ্ছে থেকে, যেটা আমরা শিখে এসেছি অলরেডি। পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর অলদো বা আরো একটা আছে দো, এর মানে হচ্ছে যদিও। তাহলে এখানে সঠিক কি হবে? এখানে সঠিক হবে অলদো বা দো। যদিও সে পরিশ্রম করেছিল, ভালো চেষ্টা করেছিল, সে পুরস্কার পায়নি। ক্লিয়ার? ভালো করে লিখে রেখে দেবে মিনিং দুটো। 8, after a long meritorious service in the Air Force, he sought voluntary retirement on the instance of his father। তাহলে আফটার এ লং মেরিটোরিয়াস সার্ভিস, একটা দীর্ঘ খুব দক্ষ কর্মজীবনের পর, ইন দ্য এয়ারফোর্স, সেনাবাহিনীতে, বায়ু সেনাবাহিনীতে
হি সট ভলেন্টারি রিটায়ারমেন্ট, সে ঐচ্ছিক যে অবসর সেটা চেয়েছিল তার বাবার মতো করে। তাহলে এখানে আমাদের কি কোনো ভুল নেই, সব সেন্টেন্স পুরো ঠিক রয়েছে। তাহলে যেখানে কোনো ভুল নেই সেখানে আমরা অপশন ডি নো এররে টিক মেরে দেবো। ক্লিয়ার? নেক্সট, সিনট্যাক্সের কনসেপ্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইনফরমেশন সাপ্লাইড টু আস ওয়্যার নট অ্যাজ ইউজফুল অ্যাজ উই ওয়ান্টেড। তাহলে যে তথ্যটা আমাদের কাছে দেয়া হয়েছিল সেই তথ্যটা যেটা আমরা চেয়েছিলাম সেই রকম ব্যবহারযোগ্য ছিল না। তাহলে এখানে দেখো একটা ভার্ব বসেছে ওয়্যার, আর এখানে সাবজেক্ট কি সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে ইনফরমেশনটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এরপরে তোমরাই বলবে আমরা সাবজেক্ট এর পর ভার্ব হিসাবে ওয়াজ বসাতে পারি না ওয়্যার বসাতে পারি? আমরা কখনোই ওয়্যার বসাতে পারি না। তাহলে এখানে ওয়্যার এর পরিবর্তে হয়ে যাবে ওয়াজ, কারণ এই ইনফরমেশনটা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে কোথায় ভুল আছে? আমাদের এই পার্ট বি তে ভুল আছে। ঠিক আছে, কনসেপ্টটা জেনে রেখে দেবে। নেক্সট তাহলে দেখা যাক 10। 10 কি বলছে? রেস্টিভ। এই ওয়ার্ডটা আমরা সচরাচর বেশি গুলিয়ে ফেলি, কারণ রেস্টিভ মনে হয় খুব শান্ত, কিন্তু রেস্টিভের মানে হচ্ছে অ্যাকচুয়ালি অশান্ত। তার সিনোনিম কি? অ্যাজাইল মানে কি? যারা খুব তৎপর হয়। ডসাইল মানে কি? যারা খুব চঞ্চল টাইপের হয়। কর্টিয়াস মানে কি? কর্টিয়াস মানে যারা খুব ভদ্র সভ্য এরকম হয়। আর ইমপেশেন্ট মানে কি? ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য। তাহলে রেস্টিভের বাংলা মানে কি হলো? অধৈর্য। এখানে কিন্তু আমরা অনেকেই অ্যাজাইল ডসাইল এগুলোতে টিক মেরে দিয়ে চলে আসতে পারি। তাহলে এই যে রেস্টিভের মানে কি? মনে হবে শান্ত, কিন্তু অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে অশান্ত। ক্লিয়ার? যেন মনে থাকে, খুবই ইম্পর্টেন্ট। এভিডেন্ট। এভিডেন্ট মানে হচ্ছে যেটা খুবই স্পষ্ট। ডেফিনিট মানে নির্দিষ্ট। কেয়ারলেস মানে কি? যত্নহীন। ক্লিয়ার মানে কি? খুবই পরিষ্কার। আর অবস্কিওর মানে কি? অবস্কিওর মানে হচ্ছে যেটাকে অস্পষ্ট। তাহলে এভিডেন্ট মানে যদি স্পষ্ট হয় তার বিপরীত মানে হবে কি? অবস্কিওর, অস্পষ্ট। একদমই ক্লিয়ার, অস্পষ্ট। ঠিক আছে। 12, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। একটা জায়গা যেখানে পাখিদের রাখা হয়। দুটোর মধ্যে কনফিউশন হতে পারে, এক অ্যাভিয়ারি আর এক হচ্ছে অ্যাপিয়ারি। সঠিক উত্তর কি? অ্যাভিয়ারি, যেখানে কি পাখিদের রাখা হয়। আর অ্যাপিয়ারি মানে কি? বীজ, যেখানে মৌমাছিদের রাখা হয়। অ্যাকোরিয়াম মানে কি? যেখানে মাছ রাখা হয়। হাউস মানে যেখানে হিউম্যান বিং বা ম্যান মানুষ যারা থাকে। ক্লিয়ার? নেক্সট, টু ব্রেক দ্য আইস, এটা হচ্ছে একটা ইডিয়মস। টু ব্রেক দ্য আইস মানে হচ্ছে, ধরো এই ক্লাস চলছে, তো তোমরা অনেকেই সামনে বসে আছো, আমি তোমাদেরকে বললাম এটা কি হবে, তোমরা কি করে আছো? এরকম চুপ করে বসে আছো। আমি বললাম ব্রেক দ্য আইস অন্তত করো। তার মানে কি? টু স্টার্ট এ কনভারসেশন, কোনো বক্তব্য বা কোনো কথোপকথন সেটাকে শুরু করা। অনেকক্ষণ থেকে সবকিছু চুপচাপ রয়েছে, নতুন করে শুরু করা, টু ব্রেক দ্য আইস। তার মানে কি? টু স্টার্ট এ কনভারসেশন, যেটা অনেকক্ষণ ধরে চুপচাপ রয়েছে সেটাকে শুরু করা, কনভারসেশন। ঠিক আছে। কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা সঠিক বানান সেটা লিখতে হবে। সবকটাতে সারপ্রাইজ আছে। সঠিক কি? SURPRISE, সারপ্রাইজ আমরা সবাই জানি, কিন্তু অনেক সময় আমরা SUPRISE লিখে চলে আসব, কিন্তু মনে রাখবে এটা ভুল। পি এর আগে আরো একটা আর বসবে সারপ্রাইজে। তাহলে কটা আর থাকবে? দুটো আর, যেন মাথায় থাকে, একটা আর নয়। খুবই ইম্পর্টেন্ট। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, দেখা যাক সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টে কি আছে। তাহলে একেরটা আর ছয়েরটা আমরা জানি কি সেম থাকে। ক্লিয়ার? তাহলে হোয়েন দ্য ইমপ্রেশনিস্ট, ইমপ্রেশনিস্ট মানে হচ্ছে যাদেরকে আমরা বলি, যারা কি বলে ওই ছবি আঁকে, ঠিক আছে, পেইন্টার। তাহলে হোয়েন দ্য ইমপ্রেশনিস্ট, যখন যিনি ছবি আঁকেন, দে মেড দেম লুক লাইক, তারা তাকে দেখতে এইরকম করেছিল, এভরিডে প্রত্যেকদিন, অ্যান্ড অফেন পুটিং, প্রায় সেটাকে কোন একটা কিছু সে তার উপর চাপাতো। পিপল ইউড সি, তুমি সাধারণ মানুষকে দেখবে, পেইন্টেড পিকচার্স অফ পিপল, মানুষের কি ছবি আঁকছে। তাহলে হোয়েন দ্য ইমপ্রেশনিস্ট, এটা দেখেই বুঝতে পারছি এটা একটা সাবজেক্টের মতো ব্যবহার হয়েছে। এখানে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব।
তাহলে সাবজেক্টের পর প্রথম যেটা বসা উচিত সেটা হচ্ছে কি ভার্ব। তাহলে কি আছে, এস আছে, এখানে পেন্টেড ভার্ব আছে, বাকিগুলোতে কোনো ভার্ব নেই, দুটোতে এস আছে, তাহলে বাকিগুলো হবে না, আমরা কেটে দিলাম। তোমরা মিনিং করলেও বুঝতে পারবে। এখানে আমরা একটা ট্রিক শিখবো। তাহলে হোয়েন দ্য ইমপ্রেশনিস্ট পেন্টেড পিকচার্স অফ পিপল হতে পারে, আর হতে পারে কি পিপল ইউ উড সি, তাহলে এখানেই আমাদের কেটে গেল, কারণ মিনিং তৈরি হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি অপশন সি। তাহলে এসটা হয়ে যাবে আমাদের 2, পি হয়ে যাবে আমাদের 3, আর হয়ে যাবে আমাদের 4, ইউ হয়ে যাবে আমাদের 5, এটা হয়ে যাবে 6। তাহলে দেখা যাক, when the impressionist painted pictures of people, যখন যে রং করে বা যে ছবি আঁকে পেন্টার, সে যখন লোকেদের ছবি আঁকতো, they made them look like, তারা তাকে সেই যারা রং করে বা ছবি আঁকে পেন্টাররা কেমন ভাবে তাদেরকে সেটা দেখাতো, they made them look like people you would see every day and often putting more emphasis on the scene। তাহলে অনেক সময় কি করব আমরা, ধরো সাপোজ ধরে নিলাম এর কিছু আমরা মিনিং বুঝতে পারলাম না, তাহলে আমরা ট্রিক অ্যাপ্লাই করব যে কার পরে, যখন এটা কি, এটা হচ্ছে একটা সেন্টেন্স কমপ্লিশন, এখানে কিন্তু খুব একটা ঘটনা পরম্পরা নয় যেখানে ফুল স্টপ দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স শেষ থাকে, যেটা আগের যে 7 বা 6 আমরা দেখেছি। ক্লিয়ার? তাহলে আমরা যখনই কোনো সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করব তখন আমরা অবশ্যই কি অনুযায়ী যাব, সব সময় আমরা কোয়েশ্চেনের যে অপশন সেটা অনুযায়ী যাব, তাহলে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে, তাহলে তোমাদের কথা অনুযায়ী আমি 3টে করে কোয়েশ্চেন বাড়িয়ে দিলাম। এরপরে প্রত্যেকটা সেটে আমরা 15টা করে কোয়েশ্চেন করব, কারণ 25টা বা 30টা কোয়েশ্চেন অনেক টাইম লাগবে, একঘেয়ে হয়ে যাবে, কারোর ভালো লাগবে না। এইভাবে যে কনসেপ্টগুলো আমি কিন্তু তোমাদের বলছি সেগুলো তোমরা দেখে নিতে পারো। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা হয়তো জানবে না, আমার চ্যানেলের প্লেলিস্টে ইংলিশ গ্রামারের সমস্ত কনসেপ্ট করানো আছে, তোমরা সেখান থেকে দেখে নিয়ে ইংলিশ গ্রামারের যে তোমাদের বেস সেটাকে স্ট্রং করে নিতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। Thank you for watching.